আজকের আলোচনার বিষয় পর্যাবৃত্ত অপেক্ষক অর্থাৎ পিরিয়ডিক ফাংশন। তাই পিরিয়ডিক ফাংশন থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2020-তে একটি কোশ্চেন এসেছিল। কোশ্চেনটি হলো দেওয়া আছে যে fx ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এ এক্স একটি পর্যাবৃত্ত অপেক্ষক। সেক্ষেত্রে এখানে চারটে অপশান দেওয়া আছে। অপশান এ হচ্ছে এ যে কোনো বাস্তব সংখ্যা হবে, অপশান বি এ যে কোনো অমূলদ সংখ্যা হবে, অপশান সি মূলদ সংখ্যা, অপশান ডি এ ইকুয়াল টু 0। তা কোশ্চেনটা করার আগে আমি পর্যাবৃত্ত অপেক্ষকটা বিস্তারিত আলোচনা করব। এই আলোচনা করার পর তোমরা নিজেরাই কোশ্চেনটা করতে পারবে। তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঠিক সময়ে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের বিস্তারিত তথ্য এখান থেকে পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় পর্যাবৃত্ত অপেক্ষক। তো পর্যাবৃত্ত অপেক্ষক অর্থাৎ পিরিয়ডিক ফাংশন কি, ফার্স্টে আমরা এর ডেফিনেশনটা দেখব অর্থাৎ সংজ্ঞা। বলছি একটি ফাংশন অর্থাৎ অপেক্ষক এফএক্স কে পর্যাবৃত্ত অপেক্ষক বলা হবে যদি এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফএক্সই হয়। ঠিক আছে, টিটা কি, টি হচ্ছে একটি পজিটিভ নাম্বার, অলওয়েজ গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এবং এই টিকে বলা হবে পর্যায়কাল অর্থাৎ পিরিয়ড। ঠিক আছে, যখন টি সবচেয়ে ছোট পজিটিভ সংখ্যা হবে। কারণ টি এর মান আমরা বিভিন্ন রকম পেতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা সাইন এক্সের গ্রাফ জানি কিভাবে, এইভাবে চলছে। এখন এখানে হচ্ছে পাই, এই পয়েন্ট হচ্ছে 2 পাই। তাহলে এই 0 থেকে 2 পায়ে, অর্থাৎ আমরা যদি বীজগাণিতিকভাবে দেখি, কি দেখব, এফ অফ এক্স প্লাস 2 পায়ে এফ এক্স আসছে কি, তাই তো? তাহলে সাইন এক্স প্লাস 2 পাই কী হবে, সাইন এক্সই হবে। তাহলে এর পিরিয়ডটা কত, 2 পাই, এটা আমরা জানি। তার মানে জ্যামিতিকভাবে যদি আমরা দেখি, এই 0 থেকে 2 পাই এই টাইম পিরিয়ডে অর্থাৎ টি ইকুয়াল টু 2 পাই গ্রাফ এইভাবে স্টার্ট করে এখানে এই পর্যন্ত যে ফিগারটা দাঁড়াচ্ছে কার্ভের, ঠিক আছে, 0 থেকে নিয়ে 2 পাই এই পর্যন্ত যে ফিগারটা দাঁড়াচ্ছে, সেম ফিগার
এখান থেকে নিয়ে আবার 4 পায়ে একই কার্ভ, মানে একই ধরনের কার্ভ আমরা দেখতে পাচ্ছি। এইভাবে মুভ করে সেখানে ফিনিশিং হলো, আবার এইভাবে স্টার্ট করে এখানে ফিনিশিং হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে অংশটুকু আমি পেন দিয়ে যতটুকু অংশ দেখাচ্ছি, এই অংশটুকু ফের আবার রিপিট হচ্ছে। তার মানে আমরা কি জানি যে পর্যাবৃত্ত অপেক্ষক কাকে বলে? যদি একই কার্ভ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপিট করে, তার মানে এই কার্ভটুকু যে ফিগার দাঁড়াচ্ছে ঠিক একই ফিগার পরে এই 0 থেকে 4 পায়ের পরও সে একই ফিগার আমরা দেখতে পাবো। তাহলে 0 থেকে 2 পায়ে দেখতে পাচ্ছি, আবার 4 পায়ের পর যে টোটাল যে অংশটা হবে সেই অংশটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে 2 পাইটাও কি হবে? এর পর্যায় হবে, অর্থাৎ পিরিয়ড হবে। আবার 4 পাইটাও হবে, কারণ 4 পায়ের পরও আবার আমরা সেম কার্ভ রিপিট করতে দেখব। তারপর আবার 6 পাই, তারপরে 8 পাই। ঠিক আছে, এইভাবে কার্ভগুলো এই 2 পাই, 4 পাই, 6 পাইয়ের পর রিপিট হতে হতে যাবে। তার মানে 2 পাই একটা সংখ্যা, 4 পাই একটা সংখ্যা, 6 পাই একটা সংখ্যা, 8 পাই একটা সংখ্যা, এইভাবে চলছে। এগুলো সবই পিরিয়ড। তাহলে সবই পিরিয়ড যদি হয় তাহলে আমরা কোনটাকে চুজ করব? আমি এখানে বলেছি যে সব থেকে ছোট পজিটিভ সংখ্যা যেটা হবে। ঠিক আছে, তাহলে এদের মধ্যে সব থেকে ছোটোকে 2 পাই। ঠিক আছে, এই জিনিসটাতে জোর দিতে হবে যে সব এখানে 2 পাই, 4 পাই, 6 পাই সবাই পিরিয়ড সাইন এক্সের, কিন্তু ফান্ডামেন্টালি যদি আমরা দেখি, অর্থাৎ ফান্ডামেন্টাল বলতে সবচেয়ে ছোট পজিটিভ সংখ্যা আমাদের এখানে দেখতে হবে। তাহলে এর পিরিয়ড কী হবে? 2 পাই, যেহেতু 2 পাইটা এদের মধ্যে সব থেকে ছোটো পজিটিভ সংখ্যা এবং কখনোই নেগেটিভ হলে হবে না। ঠিক আছে, এবং 0 হবে না, সবসময় গ্রেটার দ্যান 0। তার মানে পর্যাবৃত্ত অপেক্ষক কি? যে একটি নির্দিষ্ট পিরিয়ড পরপর একই ফিগার আমরা দেখতে পাবো কার্ভের। যেমন আমি যদি এইভাবে একটা কার্ভ নিই, এরকম এই অংশটা একটা পিরিয়ড যদি টি হয় তাহলে এই অংশটা বারবার একই ফিগার আমরা কার্ভের মধ্যে দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে এটা একটা পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে, এখানে পিরিয়ডটা টি। এইভাবে আমরা যদি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে পিরিয়ডিক ফাংশন কি আমরা বুঝতে পারলাম যে একটি নির্দিষ্ট সময় অন্তর যদি আমরা একই ছবি কার্ভে দেখতে পাই তাহলে সেটাকে আমরা বলবো পিরিয়ডিক ফাংশন, এবং তার পিরিয়ডটা কী হবে? সবচেয়ে ছোট যে পজিটিভ সংখ্যা হবে সেটাই হবে তার পিরিয়ড। এরপর আমরা কিছু স্পেশাল যে পিরিয়ডিক ফাংশন আছে, অর্থাৎ পর্যাবৃত্ত অপেক্ষক আছে এবং তাদের কি পিরিয়ড সেটা দেখব। আমি অপেক্ষকগুলোকে লিখছি, আর এখানে পর্যায়কাল অর্থাৎ পিরিয়ড। আমি ছকের মধ্যে এটা করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আমরা সাইন এক্সের পিরিয়ড কি জানি? 2 পাই, একটু আগেই দেখলাম। ঠিক একইভাবে কস এক্সের পিরিয়ডও হবে 2 পাই। এখানে আমরা যদি এই অ্যালজেব্রিক বীজগাণিতিকভাবে যদি দেখি যে কস এক্স প্লাস 2 পাইয়ের জন্য কস এক্সই পাবো, অর্থাৎ এফ অফ এক্স প্লাস 2 পাইয়ের জন্য এফ অফ এক্সই হচ্ছে। তাহলে কস এক্সের পিরিয়ড কী হচ্ছে? 2 পাই। এগুলো মনে রাখাই ভালো। ঠিক আছে, এরপর চলে আসবো ট্যান এক্স। ট্যান এক্সের পিরিয়ড হবে পাই। ঠিক আছে, ট্যান এক্স প্লাস পাই করলে ট্যান এক্সই পাবো। এই তিনটে গেল। এরপর যদি বলি কোসেক এক্স, তাহলে সাইনের অনন্য কি কোসেক, তাহলে কোসেক এক্সেরও পর্যায়কাল কী হবে? 2 পাই হবে। অর্থাৎ কোনো একটা ফাংশান তার অনন্য অর্থাৎ রিসিপ্রোকালটা ফাংশানের যে পর্যায়কাল হবে পিরিয়ড হবে, অর্থাৎ পিরিয়ড হবে যেটা,
সেটা তার রেসিপ্রোকালেরও পিরিয়ড হবে। একইভাবে কস এক্সের অনন্য কি সেক এক্স, তাহলে কস এক্সের পিরিয়ড কি 2π, তাহলে সেক এক্সের পিরিয়ড হবে 2π। ট্যানের অনন্য কি কট এক্স, তাহলে ট্যান এক্সের পিরিয়ড যা কট এক্সের পিরিয়ড তাই হবে। আর একটা স্পেশাল টাইপের ফাংশান আছে ফ্র্যাকশনাল পার্ট, যেটা আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি, এটা সমান কি এক্স মাইনাস বক্স এক্স। এটাও একটা পিরিয়ডিক ফাংশান। এর গ্রাফটা আমরা দেখেছি যে ফ্র্যাকশনাল পার্টের গ্রাফটা ঠিক এইভাবে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট 0, 1, 2, 3 টাইম পরপর একই ছবি আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা পিরিয়ডিক ফাংশান। ঠিক আছে, ফ্র্যাকশনাল পার্টটাও হচ্ছে পিরিয়ডিক ফাংশান। তাহলে এখানে পিরিয়ডিক ফাংশান হওয়ার ফলে প্রত্যেকটা ইন্টারভ্যালের লেন্থ কত 1, ঠিক আছে, তাহলে এর পিরিয়ড কী হবে 1। বক্স ফাংশান কিন্তু পিরিয়ডিক ফাংশান নয়, কারণ বক্স ফাংশানের গ্রাফটা কেমন হয় আমরা দেখলাম ঠিক এইভাবে। ঠিক আছে, তাহলে এখানে কার্ভটা আস্তে আস্তে উপর দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ইনক্রিজিং কার্ভ। তাহলে এই নির্দিষ্ট কার্ভ আমরা একটা টাইম অন্তর অন্তর দেখতে পাচ্ছি না, তাহলে এই ফাংশানটা পিরিয়ডিক ফাংশন নয়, এটাকে স্টেপ ফাংশন বলা হয়। ঠিক আছে, তাহলে বক্স ফাংশানটা আমাদের পিরিয়ডিক ফাংশন নয়, এটা খেয়াল রাখবো। তাহলে এখানে আমি স্পেশাল টাইপের যে ফাংশন কটা বললাম এবং এদের যে পর্যায়কাল এ কটাকে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, মনে রাখলে আমাদের কোশ্চেন খুব তাড়াতাড়ি সলভ করতে সুবিধা হবে। এরপর কিছু প্রপার্টি নিয়ে আমি আলোচনা করব। পর্যাবৃত্ত অপেক্ষকের অর্থাৎ পিরিয়ডিক ফাংশনের যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। প্রপার্টি নাম্বার 1, প্রপার্টি নাম্বার 1 হচ্ছে যে যদি পাওয়ার থাকে, যেমন সাইন টু দি পাওয়ার এক্স, কস টু দি পাওয়ার এন এক্স, সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন, ট্যান টু দি পাওয়ার এন এক্স, ঠিক আছে, ট্যানটা এখানে হবে না, এখানে সেক টু দি পাওয়ার এন, কোসেক টু দি পাওয়ার এন এক্স, এই চারটে ফাংশান। সাইনের অন্য কি কোসেক আর কসের অন্য সেক, ঠিক আছে, তাহলে এই চারটের ক্ষেত্রে প্রত্যেকের পিরিয়ড হবে পাই। কখন? যখন এনটা যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার। আমি এক্সাম্পল হিসাবে দিতে পারি, যেমন সাইন স্কোয়ার এক্স, সেক টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 6x, কোসেক টু দি পাওয়ার 8x। তাহলে এগুলো আমাদের প্রত্যেকের কি পাওয়ার দেখতে পাচ্ছি কি যুগ্ম সংখ্যা অর্থাৎ ইভেন নাম্বার, তাহলে এদের প্রত্যেকের পিরিয়ড কি হবে পাই হবে, এটা আমরা মনে রাখব। এবং যখন n অযুগ্ম সংখ্যা হবে তখন এই অপেক্ষকগুলির, এই যে অপেক্ষকগুলো চারটে আছে,
পিরিয়ড হবে পাই 2 পাই। ঠিক আছে, অযুগ্ম মানে হচ্ছে অড নাম্বার। ঠিক আছে, এছাড়াও n যদি মূলদ অর্থাৎ ফ্র্যাকশন হয়, ভগ্নাংশ হয়, তাহলে পিরিয়ড হবে 2 পাই। তাহলে কি বললাম, যখন n এর ভ্যালু যুগ্ম তখন পাই, এবং n এর ভ্যালু অযুগ্ম এবং ভগ্নাংশ অর্থাৎ যেমন sin টু দি পাওয়ার 2/3x, তাহলে এটা কি ভগ্নাংশ। cos টু দি পাওয়ার 4/5x, এগুলো কি ভগ্নাংশ। তারপরে sin qx cos টু দি পাওয়ার 5x, তাহলে অযুগ্ম এবং ভগ্নাংশের জন্য সব সময় পিরিয়ড কি হবে, 2 পাই হবে। বোঝা গেল? বেশ। 2 নম্বর, প্রপার্টি নাম্বার 2, tan টু দি পাওয়ার nx cot টু দি পাওয়ার nx। ঠিক আছে, এদের পিরিয়ড অর্থাৎ পর্যায়কাল সব সময় অলওয়েজ, ঠিক আছে, সব সময় কি হবে, পিরিয়ড পাই হবে। একটু আগেও আমরা দেখেছিলাম ট্যান কটের পিরিয়ড পাই হয়। এক্ষেত্রে পাওয়ারে এনটা ইভেন অর যাই হোক না কেন, ফ্র্যাকশন যাই হোক, সব সময় পিরিয়ড হবে পাই। ঠিক আছে, এরপর চলে আসবো 3 নম্বর প্রপার্টি। যদি এই ফাংশনগুলোর মড থাকে, যেমন মড সাইন এক্স, মড কস এক্স, মড ট্যান এক্স, মড সেক এক্স, ঠিক আছে, মড কোসেক এক্স, এদের প্রত্যেকের পিরিয়ড কি হবে, পাই হবে। ঠিক আছে, আমরা সাইন এক্স কস এক্স সিম্পল যখন ছিল, মড ছিল না, তখন কি পিরিয়ড হচ্ছিল, পাই, 2 পাই। ট্যান এক্সের জন্য পাই, বা কট এক্সের জন্য, এটা কট এক্সটা লেখা হয় নাই, কট এক্স। কিন্তু যদি মড থাকে সমস্ত ফাংশানের, তাহলে পিরিয়ড সবসময় পাই হবে। কারণ মডের ক্ষেত্রে এফ অফ এক্স প্লাস পাই অলওয়েজ এফ অফ এক্স, এইটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, যদি ফাংশনটায় মড থাকে তাহলে এফ অফ এক্স প্লাস পাই সমান এফ অফ এক্স হবে এই প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে। কারণ নেগেটিভ বেরিয়ে আসবে এখান থেকে এক্স প্লাস পাই করলে, তাহলে মড থাকলে নেগেটিভটা কি পজিটিভ ধরবো আমরা। ঠিক আছে, সেই জন্য এখানে মড থাকলে প্রত্যেকটা ফাংশনের পিরিয়ড কি হবে, পাই। প্রপার্টি নাম্বার 4, বলছে কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে, যেমন যদি বলি এফএক্স একটা ফাংশন, এর পিরিয়ড টি হলে কম্পোজিট ফাংশন হলাম জি একটা ফাংশন, তার ভিতরে এফএক্স, তাহলে এরও পিরিয়ড কি হবে, টি হবে। বুঝা গেল? তাহলে যদি এফএক্স এর পিরিয়ড টি হয়, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস টি সমান টি, এফ অফ এক্স আসবে। তাহলে জি এফ অফ এক্স, তার মানে এই ভিতরের ফাংশনটার পিরিয়ড
কি দেখতে পাচ্ছি টি, তাহলে জি অফ এফ এক্স যে ফাংশনটা দাঁড়াবে অর্থাৎ কম্পোজিট ফাংশনটা তার পিরিয়ডে কী হবে, টি হবে। এটা ইন জেনারেল ক্ষেত্রে, ইন জেনারেল অর্থাৎ সাধারণভাবে বলতে এখানে 99% ক্ষেত্রে এটা সঠিক উত্তর। 1% আমাদের এখানে সবসময় সত্য নাও হতে পারে। কি বললাম বোঝা গেল? ইন জেনারেল কেসে এফ এক্স এর পিরিয়ড সবসময় যদি টি হয় তাহলে জি এফ এক্স এর পিরিয়ডও টি হবে। তাহলে 1% কখন হবে না? যখন যদি আমরা দেখি যে কোনো একটি ফাংশনের পিরিয়ড 2π এসছে, এই ক্ষেত্রে কোনো একটি ফাংশনের পিরিয়ড হয়তো 2π এসছে, হয়তো ব্যতিক্রম কেস, সেখানে এর থেকেও দেখা যাচ্ছে যে পায়ের জন্য এফ অফ এক্স প্লাস পাই ইকুয়াল টু এফ অফ এক্স হয়ে যাচ্ছে। তার মানে তখন কি দেখব, 2π থেকে ছোটো কে আছে পাই, তখন পাইটা হয়ে যাবে আমাদের পিরিয়ড, 2π হবে না। এটা বোঝা গেল? ঠিক আছে, যে ইন জেনারেল তো হয়ে যাচ্ছে, কিন্তু যদি দেখা যায় তার থেকেও কোনো পজিটিভ ছোট সংখ্যার জন্য এই কন্ডিশানটা হোল্ড করে, তাহলে তখন সেটা হয়ে যাবে তার পিরিয়ড। যদি দেখা যায় যে পায়ের জন্য আমাদের এই কন্ডিশান হোল্ড করেছে, কিন্তু এর থেকে ছোট মানে π/2 আমাদের এই কন্ডিশানটা হোল্ড করছে, তখন আমরা এর থেকে ছোটোকে π/2 কিন্তু পজিটিভ, তখন পিরিয়ড আমরা এটা ধরবো। তাহলে 1% কেসের ক্ষেত্রে আমাদের এটা একটু ভেরিফাই করে নিতে হবে, যেটা করার পরও ভেরিফাই করে দেখতে হবে যেটা ঠিক আছে কি। যদি দেখা যায় এর থেকে কোনো ছোটো ভ্যালুর জন্য আমাদের এই কন্ডিশান হোল্ড করছে, তাহলে তখন সেইটা হয়ে যাবে ওই ফাংশনের পিরিয়ড। তাহলে কেস নম্বর প্রপার্টি নম্বর 4টা বোঝা গেল। এরপর চলে আসবো প্রপার্টি নম্বর 5। কনস্ট্যান্ট ফাংশন অর্থাৎ আমি ইংরেজিতে লিখি এভরি কনস্ট্যান্ট ফাংশন ইজ পিরিয়ডিক, অর্থাৎ ধ্রুবক অপেক্ষকগুলো সবসময় কী হবে, পিরিয়ডিক হবে। যেমন এফ অফ এক্স ইকুয়াল টু আমি কে নিলাম, তাহলে এর গ্রাফ কেমন হবে, 0 বসালেও কি কে, হয়তো কে এর ভ্যালু আমি নিচ্ছি এখানে 5, এটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 1 2 3 4 এই পর্যন্ত হয়তো 5, তাহলে 0 বসালেও 5 আসবে, 1 বসালেও 5 আসবে, 2 বসালেও 5, 3 বসালেও 5, তেমন এরকম একটা লাইন। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট ইন্টারভাল একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা পিরিয়ডিক ফাংশন, কিন্তু কোনো এর ফান্ডামেন্টাল পিরিয়ড পাবো না আমরা। ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট পিরিয়ড নেই, নির্দিষ্ট পিরিয়ড নেই, আমরা যা কিছু পিরিয়ড নিতে পারি এক্ষেত্রে। কারণ প্রতিটার লেন্থ কি 1 হচ্ছে। বেশ, আর একটা জিনিস এখানে বলে রাখি যে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে যদি এফ এক্স একটা ফাংশন হয়, তার ইনভার্স কি এফ ইনভার্স এক্স। ইনভার্স ফাংশনের কখনো আমরা পিরিয়ড পাবো না, অর্থাৎ ইনভার্স ফাংশনটা নিজেই পিরিয়ডিক ফাংশন হয় না। কেন হয় না? ইনভার্স ফাংশন কেন পিরিয়ডিক হয় না? কারণ ইনভার্স ফাংশনটা মেনি ওয়ান ফাংশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে মেনি ওয়ান ফাংশন যখন হয় তখন সেটা কি বাইজেক্টিভ ফাংশন হয় না, অর্থাৎ সেখানে বাইজেক্টিভ ফাংশন যদি না হয় তাহলে ইনভার্স এক্সিস্ট করবে না। সেই জন্য ইনভার্স ফাংশন কখনোই পিরিয়ডিক হয় না। ঠিক আছে, এরপর চলে আসবো প্রপার্টি নাম্বার 6।
বলছে যদি এফএক্স এর পিরিয়ড টি হয় তাহলে এফ অফ এক্স প্লাস বি, এ আর বি কনস্ট্যান্ট, এর পিরিয়ড হবে টি। তাহলে এই ফাংশনটার পিরিয়ড কি টি, আর এখানে কি আছে এফ অফ এ এক্স প্লাস বি, তাহলে এই ফাংশনটার পিরিয়ড হয়ে যাবে টি বাই মডুলাস অফ এ। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রপার্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এটা একটা এক্সাম্পল দিই, এই আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব এই প্রপার্টিটা এখানে কাজে লাগবে। যদি আমরা একটা ফাংশন নিলাম সাইন 2x প্লাস 5, এটা একটা এক্সাম্পল, এর পিরিয়ড কত হবে এটা আমরা দেখব। আচ্ছা, আমরা কি জানি সাইন এক্স এর পিরিয়ড কত, 2 পাই, তার মানে এটাই হচ্ছে টি। এখানে এই যে এ এক্স প্লাস বি এই ফর্ম্যাটে আছে, যদি এখানে 5টা নাও থাকতো অর্থাৎ বিটা 0 হতেও পারে, যেহেতু ধ্রুবক পদ এটা 0 হতেও পারে, সবসময় এটা নাও থাকতে পারে, তার জন্য কোনো অসুবিধা নেই, তখন আমরা এই প্রপার্টিটাই কাজে লাগাবো। শুধুমাত্র দিলে হয়তো সাইন 2x, ঠিক আছে, কারণ বিটার কোনো এখানে গুরুত্ব নেই, শুধুমাত্র এক্সের যে সহগ সেই সহগটা করবো, কারণ সেই সহগটা মড হবে, এখানে এর ভ্যালু নেগেটিভও হতে পারে, তাহলে মড হয়ে যাবে, তো পজিটিভ হয়ে যাবে। বেশ, তাহলে সাইন এক্সের পিরিয়ড কত পেয়েছি আমরা, 2 পাই, আর এখানে এ সমান কত, 2। ঠিক আছে, তাহলে এই ফাংশনটার পিরিয়ড কত হবে, 2 পাই বাই মডুলাস অফ 2। তাহলে কত হচ্ছে, মডুলাস 2 মানে কত, 2, তাহলে 2 পাই বাই 2, 2 ক্যান্সেল, ইকুয়াল টু পাই। ঠিক আছে, যখন ফাংশনটা এইভাবে থাকবে, যদি এটাকে আমরা সাইন -2x প্লাস 3 লিখি, সেক্ষেত্রে পিরিয়ড কত হবে, কারণ সাইনের পিরিয়ড কত, সাইন এক্সের পিরিয়ড হচ্ছে 2 পাই, আর এখানে এ সমান কত, -2, তাহলে এই ফাংশনটার পিরিয়ড কত হবে, 2 পাই বাই মডুলাস অফ -2 ইকুয়াল টু 2 পাই বাই 2, আবার 2টা ক্যান্সেল, ইকুয়াল টু পাই। তাহলে মাইনাস থাকুক প্লাস থাকুক, মডুলাস হয়ে গেলে পজিটিভ চলে আসবে। তাহলে এই প্রপার্টি অনুযায়ী আমরা একটা এক্সাম্পল দেখালাম। বেশ, এরপর চলে আসবো প্রপার্টি নাম্বার 7। যদি এটি খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, এফএক্স এর পিরিয়ড t1 এবং φx একটি ফাংশন পর্যাবৃত্ত অপেক্ষক, এর পিরিয়ড t2 হয়, তবে fx প্লাস φx, তাহলে ফাংশন পর্যাবৃত্ত অপেক্ষক দুটো, এও পর্যাবৃত্ত অপেক্ষক এও পর্যাবৃত্ত, দুটো পর্যাবৃত্ত অপেক্ষকই যোগফল, যদি বিয়োগ ফলটাও ধরি প্লাস মাইনাস, অথবা এদের গুণফল fx ইন্টু φx, অথবা এদের ভাগফল মানে fx বাই φx। ঠিক আছে, প্রত্যেকের মানে সব যোগফল বিয়োগফল গুণফল ভাগফল, ঠিক আছে, প্রত্যেকের পিরিয়ড
হবে এলসিএম কাদের, এলসিএম মানে কি লসাগু, কাদের লসাগু, এই দুটো ফাংশনের পিরিয়ডদের লসাগু, মানে T1 আর T2। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তাহলে আমরা fx এর পিরিয়ড কি রেখেছি T1 এবং φx এর পিরিয়ড T2। তাহলে এদের যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফলের পিরিয়ডটা কী হবে, আমাদের এই দুটোর কী নিতে হবে, লসাগু বার করতে হবে। ঠিক আছে, যদি আমরা লসাগুটা বার করতে পারি, অর্থাৎ লসাগু তো হওয়ার একটা কন্ডিশন থাকে, অর্থাৎ ইফ এলসিএম এক্সিস্ট করতে হবে। এই যে দুটো নাম্বার আমরা পাবো, সেই দুটো নাম্বারের লসাগু অনেক সময় না থাকতেও পারে। যেমন যদি দুটো সংখ্যার লসাগু, যেমন √3 আর 2 নিলাম, তাহলে এদের এলসিএম কি হবে? তাহলে এদের এলসিএম হবে না, কারণ একটা অমূলত সংখ্যা, একটা মূলত সংখ্যা। তাহলে একটা অমূলত একটা মূলত হলে তাদের লসাগু কি এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে লসাগু যদি এক্সিস্ট না করে, তাহলে এগুলো এই যোগফল, বিয়োগফল, ভাগফল, গুণফল, এগুলো কি পিরিয়ড আমরা পাবো না। ঠিক আছে, তার মানে লসাগুটা এক্সিস্ট করতে হবে, এবং সেই লসাগুটার যেটা মান হবে সেটাই হয়ে যাবে এই যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফলের পিরিয়ড। ঠিক আছে, তাহলে এখানে আমি একটা এক্সাম্পল নিই। তাহলে যদি লসাগু এক্সিস্ট না করে, তাহলে সেই ফাংশনগুলো কী হবে, কি বলবো, অ্যাপিরিয়ডিক, অর্থাৎ পিরিয়ডিক নয়। আমি এখানে একটা এক্সাম্পল নিই, sin 2/3x প্লাস cos 4/5x। ঠিক আছে, আমি দুটো ফাংশনের যোগফল নিচ্ছি, এটাকেই নাম দিলাম হয়তো gx। তাহলে এই আমরা দেখতে পাচ্ছি এটাও পিরিয়ডিক ফাংশন, এটাও পিরিয়ডিক ফাংশন, দুটোই পিরিয়ডিক ফাংশন। sin xটাও, sin 2/3 পিরিয়ডিক, cos 4/5ও পিরিয়ডিক। এবার এদের যোগফলটা আমরা পিরিয়ডিক কি পিরিয়ডিক নয় সেটা দেখব। তাহলে ফার্স্টে কি করব, আমরা এইটার পিরিয়ড বার করব এবং এইটার পিরিয়ড বার। তাহলে এবার এটাকে আমরা কি ভাবছি, fx ভাবছি, আর এটাকে ভাবছি φx। তাহলে fx এর পিরিয়ড দেখবো, তারপর φx পিরিয়ড দেবো, তারপরে এলসিএম নেব কাদের, এই দুটোর পিরিয়ড। আচ্ছা, ফার্স্টে আমরা এইটার পিরিয়ড কি হয় দেখব। তাহলে এর জন্য আমরা আগের যে 6 নম্বর প্রপার্টিটা বললাম, যে f(ax + b), ঠিক আছে। তাহলে এখানে সাধারণত আমরা কি জানি, যে শুধুমাত্র সাইনের পিরিয়ড কি হয় 2π। ঠিক আছে, এবং এখানে এই কনস্ট্যান্ট অর্থাৎ x এর সহগটা কি আছে 2/3, তার মড হবে, একটু আগে আমরা দেখলাম। একইভাবে cos x এর পিরিয়ড কত 2π, আর এখানে x এর সহগ কত 4/5, তাহলে মড 4/5। ঠিক আছে, তাহলে এই দুটো ক্যালকুলেশন করলে কি আসবে, 2 ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে এটা চলে আসবে 3π। তার মানে T1 এর মানটা কত পেলাম 3π, যদি আমরা এটাকে fx এর পিরিয়ড ধরি। আর এটা কি আসবে 2 to 4, তার মানে 5/2π। ঠিক আছে, এটা হচ্ছে এই ফাংশনটার পিরিয়ড। তবে এটা আমরা T2 ধরে নিচ্ছি। এবার এলসিএম নেব T1 T2। তাহলে এলসিএম অফ T1 এর মান কত 3π, আর T2 এর মান হচ্ছে 5/2π। তাহলে এবার আমরা এই দুটো যদি এলসিএম বার করে নিতে পারি, যেটা হবে এলসিএম সেটাই অ্যান্সার, সেটাই পিরিয়ড এই সাম ফাংশনটার।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইটা ভগ্নাংশ আছে, কারণ 3π/1 এইভাবে লিখতে পারি, এটা 5/2π, ঠিক আছে। তাহলে ভগ্নাংশ আকারে থাকলে ভগ্নাংশের আমরা লসাগু কীভাবে বার করি, লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। তাহলে এইটার আমরা এলসিএম কীভাবে বার করবো, এটা লিখতে পারি এলসিএম কার লবগুলোর, এটা আমরা স্কুল লেভেলে শিখেছি। 3π লবে কী আছে 5π, আর এইচসিএফ মানে হরের গসাগু, হরে কে আছে 1 আর 2। তাহলে এই দুটো এলসিএম কী হবে 3π/5π, তাহলে 15π। আর এইচসিএফটা এটা এইচসিএফ মানে গসাগু, তাহলে 1 আর 2 এর গসাগু কত একই হবে, তারপরে এখানে কী আসছে 15π। বোঝা গেল? তাহলে আমাদের যে ফাংশনটা ধরেছিলাম এই ফাংশনের পিরিয়ড কী হবে 15π। ঠিক আছে। এরপর আরেকটা এক্সাম্পল নেব, এটাও খুব গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, ব্যতিক্রম কেসগুলোর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আমি নিলাম এফএক্স একটি ফাংশন মড সাইন এক্স প্লাস মড কস এক্স, দুটো মড নিয়েছি, ঠিক আছে। তাহলে মড ফাংশনগুলোর আমরা কি দেখেছিলাম প্রপার্টি, আগের প্রপার্টি অনুযায়ী যে এই মড ফাংশন হলে এর পিরিয়ড হয় পাই, এইটার পিরিয়ডও পাই, তাই তো। তাহলে এদের যোগফল আছে, তাহলে এলসিএম নেবো আমরা এই দুটোর, তখন এটা T1 এটা T2 পিরিয়ড, তাহলে T1, T2 কি আসবে এলসিএম পাই, পাই, ঠিক আছে। তাহলে এদের এলসিএম পাই হবে, ঠিক আছে। কিন্তু আমি বলেছিলাম যে মডের ক্ষেত্রে 99% কেসে আমরা ইন জেনারেল মেথড যেটা জানি সেটা হবে, কিন্তু 1% ক্ষেত্রে যদি এই যোগফল থাকে, কারণ এটাও পিরিয়ডিক ফাংশন এটাও পিরিয়ডিক ফাংশন, দুটো পিরিয়ডিক ফাংশনের যোগফলটা পিরিয়ডিক হলো, এবং সব সময় না হতেও পারে, 99% হবে কিন্তু 1% না হতে পারে। কিন্তু বলছি এইখানে এই ফাংশনটার পিরিয়ড পাইটা হবে না, ঠিক আছে, পায়ের থেকে ছোট কোনো ভ্যালু হবে। আমি একটু আগে বলেছিলাম যে যদি দেখা যায় এর থেকে ছোট কোনো ভ্যালুর জন্য f(x + t = fx) প্রপার্টি হোল্ড করে যায়, এখানে একটু এই মড থাকলে একটু খেয়াল রাখতে হবে। যখন দুটো ফাংশনের সাম বা বিয়োগ বা মাল্টিপ্লিকেশন বা ডিভাইডেড যখন থাকবে আকারে থাকবে, তখন আমাদের এই প্রপার্টিটা চেক করতে হবে। এইটার ক্ষেত্রে π/2 হবে আমাদের পিরিয়ড, কারণ এখানে f(x + π/2)তে আমাদের f(x) চলে আসবে, কারণ এখানে যদি আমরা বসাই x + π/2, ঠিক আছে, cos x + π/2, তাহলে আমরা এই fxটাই ফিরে পাবো। সেই জন্য যেহেতু পায়ের থেকে এটাও পিরিয়ড হবে এটাও পিরিয়ড হবে, কিন্তু যেহেতু এর থেকে ছোট সেই জন্য এটা অ্যান্সার হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি প্রপার্টি নাম্বার 8, প্রপার্টি নাম্বার এটা 7-এর মধ্যেই হয়ে গেল। আমি প্রপার্টি নাম্বার 8 আরেকটা যাচ্ছি, পিরিয়ডিক ফাংশন প্লাস পিরিয়ডিক ফাংশন নট ইকুয়াল টু পিরিয়ডিক ফাংশন। সব সময় কিন্তু এটা সত্য নয়, এটা পিরিয়ডিক হলো শুধুমাত্র পিরিয়ডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই কেসটা আলাদা, দুটো পিরিয়ডিক ফাংশন নেবো কিন্তু তাদের যোগফলটা পিরিয়ডিক ফাংশনই হবে না, ঠিক আছে, কারণ নিশ্চয়ই এলসিএম এক্সিস্ট করবে না। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ব্র্যাকেট ফাংশন নিলাম আর
সাইন এক্স নিলাম, ঠিক আছে। এইভাবে এফ এক্সটাকে আমরা এইভাবে চুজ করলাম, এফ এক্স ইকুয়াল টু ব্র্যাকেট ফাংশন প্লাস সাইন এক্স। তাহলে ব্র্যাকেট ফাংশনের আমরা কী দেখেছি, পিরিয়ড 1 হয়, আর সাইনের পিরিয়ড কত 2 পাই। তাহলে এদের দুটো সাম, তাহলে এদের কি এলসিএম বার করব, এলসিএম অফ 1 আর 2 পাই। এদের এলসিএমটা এক্সিস্ট করবে না, কারণ এই পাই আছে মানে কি 2 এর সঙ্গে পাই গুণ আকারে আছে, তাহলে পাই তো অমূলত সংখ্যা, তার মানে 2 পাইটাও অমূলত সংখ্যা, মানে ইরেশনাল। আর এটা হচ্ছে কি রেশনাল, মূলত সংখ্যা। তাহলে একটা মূলত একটা অমূলত, তাহলে এদের এলসিএম এক্সিস্ট করবে কি, এক্সিস্ট করবে না। তাহলে ডাজ নট এক্সিস্ট। তাহলে ডাজ নট এক্সিস্ট করলে কি হয়, এলসিএম আমরা একটু আগে বলেছিলাম যে ফাংশনটা তখন আর পিরিয়ডিক হবে না, তার মানে এই সাম ফাংশনটা পিরিয়ডিক নয়, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে সিন্স যেহেতু এলসিএম ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর এফ অফ এক্স দ্যাট ইজ এই যোগফলটা ব্র্যাকেট ফাংশন প্লাস সাইন এক্স, এটা অন্য এক্সাম্পল নিয়ে দেখানো যায়, ইজ নট এ পিরিয়ডিক, ঠিক আছে, পিরিয়ডিক ফাংশন, দ্যাট ইজ অ্যাপিরিয়ডিক। এই গেল আমার টোটাল পর্যাবৃত্ত অপেক্ষক অর্থাৎ পিরিয়ডিক ফাংশনের বিস্তারিত আলোচনা। এখন আমি 2020-তে যে কোশ্চেনটা এসেছিল সেটা সলভটা করব। চলে আসি ফার্স্টে, কোশ্চেনটা আমি আগেও দেখেছি ফার্স্টে, এখন নতুন করে বলছি না। এখানে আমরা ফাংশনটা কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স প্লাস কস এ এক্স, ঠিক আছে। তার মানে দুটো ফাংশনের যোগফল এই আকারে দেওয়া আছে। একটু আগেই আমরা প্রপার্টিতে দেখলাম, কত নম্বর প্রপার্টি ছিল, প্রপার্টি নাম্বার 7 আমরা দেখেছি দুটো ফাংশন তাদের যোগফল এখানে ছিল, তাদের এর যদি T1 এবং T2 হয় তাহলে এদের কী হবে, এলসিএম নিতে হবে, পিরিয়ডগুলো বার করার পর এলসিএম যেটা হবে সেটাই আনসার। বেশ, খুবই ভালো কোশ্চেন এটা। তাহলে আমরা অ্যান্সারে চলে আসি। তাহলে সাইন এক্স প্লাস কী আছে, কস এ এক্স, ঠিক আছে। তাহলে সাইন এক্সের পিরিয়ড কত, 2 পাই, এটা আমরা জানি, দ্যাট ইজ T1। আর কস এ এক্সের পিরিয়ড, কসের পিরিয়ড কত, 2 পাই, এ থাকার জন্য কী হবে, মড এ, দিস ইকুয়াল টু, এটা আমরা T2 নাম দিচ্ছি, তাহলে 2 পাই বাই মড এ, এটা লেখার দরকার নেই। বেশ, তাহলে T1 T2 পেয়ে গেলাম। এবার কি করব আমরা, লিখে নিই এফ এক্স, তাহলে এলসিএম বার করব কার, T1 এবং T2, তাহলে এলসিএম অফ T1 মানে 2 পাই আর T2 মানে হচ্ছে 2 পাই বাই মডুলাস অফ এ, ঠিক আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ আকারে আছে, তাই তো। তাহলে এলসিএম অর্থাৎ ভগ্নাংশের লসাগু আমরা কীভাবে বার করি, এলসিএম অফ লবগুলো 2 পাই আর এইচসিএফ 1, মড এ। তাহলে উপরটা এলসিএম কত হবে, 2 পাই তাহলে 2 পাই। বেশ, তাই নিচেটার এইচসিএফ আমাকে কিন্তু কোশ্চেনে পিরিয়ড বার করতে দেয়নি, কি বলেছে এর ভ্যালুটা কি হবে সেই সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে
ফার্স্টে আমরা যদি দেখি যেখানে মড এ, ঠিক আছে, তাহলে এ এর ভ্যালু যদি 0 হয় তাহলে কি এখানে 2π/0, তাহলে এরকমভাবে কোনো কোনো সংখ্যাকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে এ তো ফার্স্টে যে 0 অপশানটা দেওয়া আছে এটা তো হবেই না, ফার্স্টে এই অপশান ডিটা বাদ, এটা কখনোই হবে না, ঠিক আছে। এবার চলে আসি HCF-এ, ঠিক আছে। এ এর ভ্যালু আমরা যদি এখানে একটা অপশান দিয়েছে যে কোনো অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা যদি এর ভ্যালু হয়, তাই একটা মূলদ একটা অমূলদ তাদের HCF কি হবে? এক্সিস্ট করবে না, ঠিক আছে। কিন্তু যদি এক্সিস্ট না করে তাহলে এই ফাংশনটা পিরিয়ডিক হবে না, কিন্তু এখানে বলা আছে ফাংশনটা পিরিয়ডিক, বোঝা গেল। তার মানে অমূলদ যে অপশানটা আছে এটাও হবে না। এবার চলে আসি এর ভ্যালু যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে নেগেটিভ নিলেও ভিতরে নেগেটিভ থাকলেও আমরা মডুলাসের জন্য পজিটিভ ভ্যালু পাবো। বা যদি আমরা 2/3 এই ধরনের কোনো সংখ্যা নিই, মূলদ সংখ্যা যদি নিই, সেক্ষেত্রেও আমরা HCF বার করতে পারবো। সেই মূলদ সংখ্যার গসাগু যেভাবে আমরা বার করি, মূলদ সংখ্যার গসাগু কী হয়? লবগুলোর গসাগু বা হরগুলোর লসাগু। তাহলে এটা মূলদ হলে আমাদের কোনো অসুবিধা হবে না, নেগেটিভ হলেও কোনো অসুবিধা হবে না। অসুবিধা কোথায়? অমূলদতে এবং 0-তে। তাহলে 0 এবং অমূলদ বাদে যে কোনো অপশান আমাদের এখানে হবে। তাহলে এখানে অপশান এতে আছে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে যে কোনো বাস্তব সংখ্যার মধ্যে অমূলদ পড়ছে, 0 পড়ছে, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের পড়ে আছে কি? এ মূলদ সংখ্যা। এ মূলদ সংখ্যার মধ্যে কিন্তু 0 পড়ে, কিন্তু 0 তো হবে না, ঠিক আছে। তার মানে মূলদ সংখ্যার মধ্যে মাইনাস নেগেটিভগুলো পড়ে, যেমন -1, -2, -3 বা 2/3। পজিটিভ যদি ধরি আমরা 2, 3, 4, 1 যা কিছু হতে পারে, বা 2/3, 4/3 এগুলো হলে আমাদের এখানে HCF বার করতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এই কোশ্চেনটার উত্তর এর যেটা ভ্যালু সেটা এটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে কোশ্চেনটা সলভ করে দিলাম খুব ইজিলি। যদি আমাদের পিরিয়ড বার করতে বলতো তাহলে এখানে ওরা এর ভ্যালুটা কিছু একটা দিয়ে দিত, ঠিক আছে। বেশ, আজকের মতো তাহলে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি অন্য একটি কোশ্চেন এবং সেই কোশ্চেনের সূত্র ধরে তার ডিটেলস আমরা আলোচনা করব। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে যাতে বাকিদেরও সুবিধা হয়।